আগের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার দার্জিলিং ভ্রমণের অভিজ্ঞতার কথা। আগের ভিডিওটাতে আমি লিটল টিবেট রিসর্টে নাইট স্টে করার অভিজ্ঞতা এবং দার্জিলিংয়ের 2 নাইট 3 ডেজের ছোট্ট একটা প্ল্যান শেয়ার করেছিলাম। আপনারা যারা ভিডিওটা দেখেননি তারা গিয়ে নিচের ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, একবার পারলে ভিডিওটা দেখে নিতে পারেন। এছাড়াও দিয়েছিলাম অনেক খুঁটিনাটি তথ্য। দার্জিলিংয়ে থাকার সময় অনেকেই আপনারা ভাবেন 2 নাইটের জন্য কীরকম প্ল্যান হওয়া উচিত এবং কোথায় কোথায় খাওয়া দাওয়া করা উচিত এবং কোথায় একটু রিজনেবল প্রাইসে কেনাকাটা করা যায়, সমস্ত কিছুর খুঁটিনাটি তথ্য আমি আগের ভিডিওটাতে দিয়েছিলাম। আপনারা যদি রিজনেবল প্রাইসের মধ্যে দার্জিলিং ঘোরা প্ল্যান করে থাকেন তবে আমি আপনাদেরকে কিছু ট্যুর প্ল্যান সাজেস্ট করতে পারি। আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমাকে। ওনারা অনেক রিজনেবল প্রাইসের মধ্যে গোটা দার্জিলিংয়ের ট্যুরটা করিয়ে দেন। এনজেপি বা শিলিগুড়ি থেকে আপনারা যদি রিজার্ভ গাড়িতে যেতে চান দার্জিলিং, সেক্ষেত্রে ভাড়া ছোট গাড়ির ক্ষেত্রে 2500 থেকে 3000 টাকার মতো, আর বড় গাড়ির ক্ষেত্রে 3500 থেকে 4000 টাকার মতো। কিন্তু সবচেয়ে কম খরচে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যেতে হলে আপনাদেরকে প্রথমে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ম্যাজিক গাড়ি বা টোটোতে চলে আসতে পারেন শিলিগুড়ি জংশন বা এসএনটি বাস স্ট্যান্ড। সেক্ষেত্রে ভাড়া পড়ে 30 টাকা থেকে 40 টাকার মতো। সেখান থেকে প্রতি 30 মিনিট অন্তর দার্জিলিংয়ের উদ্দেশ্যে বাস ছাড়ে, ভাড়া পড়ে 105 টাকা। বাস ছাড়ার 15 মিনিট আগে 4 নম্বর কাউন্টার থেকে লাইনে দাঁড়িয়ে আপনাদেরকে টিকিট কাটতে হবে। 24 সিটের বাসে সিট ফিল আপ হয়ে গেলে আবার নেক্সট বাসের জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এক্ষেত্রে অনেকটা সময় নষ্ট হতে পারে, কিন্তু যদি আপনারা অনলাইনে টিকিট কেটে আসেন সেক্ষেত্রে সময় অনেকটা বাঁচে। সবচেয়ে বড় কথা হলো আপনাদের অনেকেরই জানা এই বাসের টিকিট আপনারা চাইলে অনলাইনে কেটে নিতে পারেন। সকাল 7টা এবং সকাল 8টা এই দুটি বাসের টিকিট আপনারা আগে থেকেই অনলাইনে কেটে নিতে পারেন। রেড বাস অ্যাপ্লিকেশন থেকে এই দুটি টাইমিংয়ের বাস টিকিট কাটতে পারেন। সেক্ষেত্রে ভাড়া পড়ে 112 টাকা এবং সময় লাগে প্রায় 4 ঘন্টা। এবার আসি আমাদের ফেরার প্রসঙ্গে। বাগডোগরা থেকে কলকাতা যাওয়ার জন্য আমরা বুক করেছিলাম স্পাইস জেট, যেটি সকাল 6:35-এ ছাড়ে আর একটা ছাড়ে 10টার সময়। স্পাইস জেট ছাড়াও আপনারা পেয়ে যাবেন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং ইন্ডিগো। আমার এটা প্রথমবার ফ্লাইটে চড়ার অভিজ্ঞতা ছিল, তো সেই কারণের জন্য আমি কিছু নিজস্ব রিসার্চ করে জিনিসগুলোকে জানার চেষ্টা করছিলাম। তো সেই জায়গা থেকে আমি আপনাদের বলতে পারি যে বাগডোগরা থেকে কলকাতা যাওয়ার জন্য যদি আপনারা ভোর 6টা থেকে 11টার মধ্যে ফ্লাইট চান, তো সেক্ষেত্রে আপনাদের সামনে 3টে অপশান আছে। এক, স্পাইস জেট, যেটি ছাড়ে ভোর 6:35-এ এবং দুপুর 3টের সময়। এই ফ্লাইটটি মোটামুটি 1 ঘন্টা 5 মিনিট সময় নেয় কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করার জন্য। এছাড়াও আপনারা অনেকগুলো অপশান পেয়ে যাবেন। এক, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, যেটি 9:40-এ একটা আর 11:40-এ একটা ছাড়ে। এই ফ্লাইটটার টাইমিং 1 ঘন্টা 15 মিনিট মতো এবং প্রাইস ভ্যালু থাকে 4000 থেকে 6000-এর মধ্যে। এছাড়াও পেয়ে যাবেন আপনি ইন্ডিগো, যেটি সকাল 9:20-তে ছাড়ে এবং কলকাতা এয়ারপোর্টে পৌঁছায় 10:30 নাগাদ এবং এই সমস্ত ফ্লাইটগুলোর ভাড়া থাকে 5000 থেকে 6000-এর মধ্যে। আমরা বুকিং করেছিলাম 2:10-এর ফ্লাইট এবং সেটি ছিল স্পাইস জেট। আমাদের বুকিংয়ের জন্য পড়েছিল পার পারসন 6000 করে। আপনারা যারা ভাবছেন ফ্লাইটের টিকিট কাটবেন তাদেরকে বলে রাখি, যদি আপনারা সস্তায় কাটতে চান তবে 4 থেকে 5 সপ্তাহ আগে থেকে ফ্লাইটের টিকিট সার্চ করে একবার দেখে নিতে পারেন।
আপনারা চাইলে এয়ারলাইন ওয়েবসাইট এবং অনলাইন বুকিং টুলসের মাধ্যমে অনায়াসে ফ্লাইটের টিকিট বুক করতে পারেন। অনলাইন বুকিং টুলসের মধ্যে পড়ছে যেমন ধরুন মেক মাই ট্রিপ, ইক্সিগো অথবা গোয়াইবিবো। চেকিং প্রসিডিওর সম্পর্কে কিছু এসেনশিয়াল টিপস আমি আপনাদেরকে আজকে বলে দেব। যেহেতু এটা আমার প্রথমবার ফ্লাইটে চড়ার অভিজ্ঞতা ছিল, তো সেই কারণের জন্য আমিও এইখানকার প্রসিডিওর সম্পর্কে জানতাম না। আমি অনেক ইউটিউব ভিডিও এবং গুগল সার্চও করেছি, সমস্ত ডিটেল প্রসিডিওর কোথাও লেখা নেই। তো অনেক সার্চ করার পর একটা স্টেটমেন্ট বলতে পারো বা একটা ডকুমেন্ট বলতে পারো টিকিট আপনারা তৈরি করে অনলাইন সেটাই আজকে আমি আপনাদের সাথে এয়ারলাইন ওয়েবসাইট থেকে কেটে নিতে পারেন, যেমনটা আগে বললাম। তো টিকিট কাটার পর আপনারা যখন ফ্লাইটে বোর্ডিং করবেন তার আগে কিছু প্রসিডিওর মেনটেন করতে হয়। এক, আইডি ডকুমেন্ট, যে কোনো আধার, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, এই সমস্ত কিছু আইডি কার্ড আপনারা সঙ্গে নিয়ে নেবেন। তার সাথে এয়ার টিকিটের একটা হার্ড কপি বা সফট কপি নিয়ে নেবেন। তার মাঝে বলে রাখি, ফ্লাইটের টিকিট কাটার সময় একটা প্রসিডিওর থাকে, সেটা ওয়েব চেকিং প্রসিডিওর। যখন আপনারা প্রথম ফ্লাইটের টিকিট বুক করবেন সেখানে একটা পয়সা দিয়ে টিকিট বুকিং করার অপশান পাওয়া যায়। তো সেক্ষেত্রে আপনারা টাকা দিয়ে যদি টিকিট বুকিং করতে পারেন তবে ওয়েব চেকিং প্রসিডিওরটা আপনাদের অলমোস্ট 75% কমপ্লিট হয়ে থাকে। যদি আপনারা টাকা দিয়ে সিট বুকিং করে থাকেন তো সেক্ষেত্রে আপনাদের ফ্লাইটে এন্টার করার আগে শুধু বোর্ডিং পাসটা কালেক্ট করতে হয়। এরপর আমি বলবো এয়ারপোর্ট এটিকুইটিসকে নিয়ে। আপনাদের যখন ফ্লাইট টাইম থাকবে তার অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে আপনাদের এয়ারপোর্টে পৌঁছাতে হবে ওয়েন ট্রাভেলিং ডোমেস্টিক্যালি। যদি আপনারা ইন্টারন্যাশনাল ট্রাভেল করতে চান তো সেক্ষেত্রে আপনাদের অ্যাটলিস্ট 3 আওয়ার্সের একটা টাইম গ্যাপ নিয়ে আপনাদেরকে এয়ারপোর্টে পৌঁছাতে হবে। এয়ারপোর্টে পৌঁছানোর পর আপনাদের 4 রকমের সিকিউরিটি চেকিং হয় এবং এই ব্যাগেজ গাইডলাইন্সের মধ্যেই আপনাদের এই সিকিউরিটি চেকিংটা টোটাল কমপ্লিট হয়। ফার্স্ট কথা, আপনাদের যে সমস্ত নেসেসারি ডকুমেন্টস আছে সেগুলো হ্যান্ডব্যাগে কালেক্ট করে রাখতে হয়। আর তার সাথে আপনাদের আইডি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আপনারা বোর্ডিং পাসটা অনায়াসে পেয়ে যাবেন। বোর্ডিং পাস কালেক্ট করার আগে স্পাইস জেটে ফার্স্ট যে প্রসিডিওরটা হয় সেটা হলো কালেক্ট ব্যাগেজ প্রসিডিওর। দ্যাট মিন্স স্ক্রিনিংয়ের পর আপনারা আপনাদের যে সমস্ত ব্যাগেজগুলো আছে সেগুলো স্ক্যানার বা এক্সরে মেশিনের মাধ্যমে সেটাকে ভেরিফাই করা হয়। যখন ডকুমেন্টসগুলো ভেরিফাই হয়ে যায় বা লাগেজগুলো ভেরিফাই হয়ে যায় তখন আপনাদের নেক্সট স্টেপ মানে লাগেজ স্ক্রিনিং প্রসেসে পাঠানো হয়। এই লাগেজ স্ক্রিনিং প্রসেসে আপনাদের যে সমস্ত হ্যান্ড ব্যাগেজ আছে বা যে সমস্ত সেলফোন, ল্যাপটপ এবং যে কোনো রকমের ইলেকট্রনিক্স ডিভাইস আছে সেগুলো একটা ট্রেতে প্রোভাইডেড করে ওনাদেরকে ওটা এক্সরের জন্য পাঠানো হয়। বা এছাড়াও থাকে বিভিন্ন রকমের মেটাল অবজেক্টস, মানে ব্রেসলেট বলুন, বেল্ট বলুন, এগুলোতেও ওনারা যে প্রোভাইডেড ট্রে থাকে সেখানে করে স্ক্যানিংয়ের জন্য পাঠানো হয়। ব্যাগেজ এক্সরে এবং আমাদের বোর্ডিং পাসটা হাতে পাওয়ার পর আমরা গিয়েছিলাম পরবর্তী স্টেপ মানে লাগেজ স্ক্রিনিং প্রসিডিওরে। নেক্সট স্টেপ হলো ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম। এখানে মূলত কি করা হয়, যদি আপনারা ইন্টারন্যাশনাল ফ্লাইটে ট্রাভেল করছেন তো ইউ নিড টু আন্ডারগো কাস্টমস অ্যান্ড ইমিগ্রেশন চেক। মানে আপনাদের সমস্ত ট্রাভেল ডকুমেন্টস মানে ভিসা, পাসপোর্ট এবং সেই সমস্ত রকমের অফিসিয়াল পেপার সমস্ত কিছু চেক করা হচ্ছে এই সেকশনে হয়। সমস্ত চেকিং কমপ্লিট হয়ে গেলে দ্য ফাইনাল প্রসিডিওর ইজ ডিপার্চার, মানে আপনাদেরকে ফাইনাল গেটে নিয়ে যাওয়া হয় ফর বোর্ডিংয়ের জন্য। আমাদের টোটাল প্রসিডিওরটা অন টাইমের মধ্যেই কমপ্লিট হয়ে গেছিলো এবং আমাদের বোর্ডিং ছিল 2:50-এ। মোটামুটি 1 ঘন্টা টাইম লেগেছিল আমাদের আসতে। তো আমরা কলকাতা এয়ারপোর্টে নেমে সেখান থেকে একটা ওলা ভাড়া করে আমরা গিয়েছিলাম আমার হোম টাউনে। আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করি। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে তবে আপনারা ইচ্ছা করলেই
কমেন্ট বক্সে জানাতে পারবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আর সবশেষে বলে রাখি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।